প্রাচীন ভারতের একজন রাজা তার নিজের বউকে ছেড়ে সুন্দরী একজন দাসীর প্রেমে পড়ে, আর এরপর থেকে সে ওই দাসীকে দিনের পর দিন অবৈধভাবে ভোগ করতে থাকে। এদিকে দাসী আবার সেই রাজ্যেরই একটা গরিব মূর্তি তৈরির কাজ করা ছেলেকে ভালোবাসতো, কিন্তু রাজা যখন সেই ছেলের ব্যাপারে জানতে পেরে যায় তখন সে তাকে হাতির পায়ের নিচে ফেলে পিষ্ট করে মেরে ফেলে। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য ওই দাসী একসময় রাজাকে তার শরীরের ওপর লোভ দেখিয়ে তাকে সিংহাসন থেকেই নামিয়ে রাস্তার ফকির বানিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, প্রাচীন ভারতের রাজাদের নারীর ওপর আসক্তি কতটা ভয়ঙ্কর ছিল তার প্রকৃত উদাহরণ হতে চলেছে এই মুভিটি, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন একজন পুরুষ অন্য নারীর প্রতি কতটা আকৃষ্ট হতে পারে, আর এর পরিবর্তে তার ঠিক কী হারাতে হয়। তাহলে চলুন বেশি দেরি না করে ভারতের ইতিহাসে সত্যিকারের একজন রাজার জীবনী নিয়ে বানানো কামসূত্র এ টেল অফ লাভ নামের এই মুভির গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতে একটা রাজপ্রাসাদে দুইটি বাচ্চা মেয়েকে ডান্স করতে দেখা যায়। তাদের একজনের নাম তারা আর আরেকজনের নাম ছিল মায়া। তারা দুজন একসাথে বড় হলেও তারা হচ্ছে এই রাজ্যের রাজকুমারী, আর মায়া একজন সামান্য দাসী। কিন্তু মায়া একজন দাসী হলেও সে তারার ছাড়া অনেক সুন্দরী মেয়ে ছিল, আর এ কারণে তারা সবসময় তার উপর হিংসা করত। এদিকে সেই রাজ্যের রাজকুমারের একটা হাতের আবার সমস্যা ছিল, আর সে তারার বড় ভাই। কিন্তু এই রাজকুমার আবার মায়াকে অনেক পছন্দ করত এবং সে সবসময় তাকে বলতো, তুই বড় হলে আমি যখন রাজা হব তখন তোকে বিয়ে করব, আর তুই হবি আমার সবচেয়ে সুন্দরী দাসী। যাই হোক, এভাবে দুইজন ধীরে ধীরে সেই রাজ্যেই একসাথে বড় হতে শুরু করে। কিন্তু দেখা যায় বড় হওয়ার পর মায়ার চেহারা আরও মায়াবতী হয়েছে, আর অন্যদিকে তারার চেহারা কিছুটা খারাপ হয়ে গেছে। এছাড়াও তারার ছাড়া মায়া অনেক সুন্দর ক্লাসিক্যাল ডান্স করতে পারে, আর তার অনেক কিছুর ব্যাপারে খুব দারুণ প্রতিভা আছে। আর এইসব ব্যাপার নিয়ে তারা মায়ার উপরে অনেক হিংসা বোধ করে। মায়া তারার নিজের দাসী হওয়ার কারণে তাকে সবসময় তারার ব্যবহার করা জামা কাপড় তাকে পরতে হতো। সে কখনো পরার জন্য নতুন জামা পেত না। যেহেতু তারা মায়াকে হিংসে করত, তাই সে সবসময় তাকে বলতো, তুই আজীবন আমার ব্যবহার করা জামা কাপড় পরে বড় হবি, আর তুই যতই সুন্দরী হোস না কেন তোকে সবসময় আমার ব্যবহার করা জিনিসপত্রই পরতে হবে। এগুলো শুনে মায়ার অনেক খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও তার আসলে কিছুই করার ছিল না, কারণ সে তো একজন সামান্য দাসী মাত্র। কিছুদিন পর পাশের একটা রাজ্যের রাজ সিং নামের একজন রাজার সাথে তারার বিয়ে ঠিক হয়ে যায়। হাতির পিঠে উঠে ঢাকঢোল পিটিয়ে রাজা তারাকে বিয়ে করতে আসে। কিন্তু রাজা যখন তারাকে দেখতে আসে তখন তার পাশেই মায়া দাঁড়িয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, রাজা তারার দিকে না তাকিয়ে মায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, অর্থাৎ মায়াকে রাজার বেশি পছন্দ হয়েছিল। এটা দেখে তারা মায়াকে ডেকে তার মুখে থুতু ছিটিয়ে দিয়ে বলে, তুই সোজা তোর রুমে চলে যা, তুই আর কখনো বাইরে বের হবি না। এতে করে মায়া অনেক লজ্জা পেয়ে রুমে চলে যায়। কিন্তু এই ঘটনার প্রতিশোধ নিতে রাত হলে মায়া একটা লাল ড্রেস পরে সুন্দর করে সেজে সে এক থালা মিষ্টি হাতে নিয়ে রাজার রুমে চলে যায়। মায়াকে দেখে রাজা সেখান থেকে তার সব দাসদেরকে চলে যেতে বলে, আর তারপর মায়া ওই রাজাকে আসক্ত করার চেষ্টা করে। রাজারও মায়ার প্রতি আসক্তি তৈরি হয়। তারপর তারা দুজন সেখানে মিলিত হয়। কিন্তু তারা যখন মিলিত হয়েছিল তখন বাইরে থেকে রাজকুমারী তারার ভাই রাজকুমার বিকি তাদেরকে দেখে ফেলে, কিন্তু সে এই ঘটনা তখন কাউকেই জানায় না, কারণ এতে করে তার বোনেরই ক্ষতি হবে। যাই হোক, এরপর তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পরদিন সকালে রাজা যখন তার বউকে নিয়ে চলে যাবে তখন তারা বাড়ির সবাইকে কেঁদে কেঁদে বিদায় জানায়। যেহেতু মায়া ছোটবেলা থেকেই তার সাথে বড় হয়েছে এবং তারা দুইজন বন্ধুর মতো সম্পর্ক, তাই তারা মায়ার কাছ থেকেও বিদায় নিতে যায়। কিন্তু সেই সময় মায়া তারাকে বলে, আমি সারা জীবন তোমার ইউজ করা জামা কাপড় পরেছি, কিন্তু আজ থেকে তুমি আমার ইউজ করা জিনিস ব্যবহার করবে। এই কথা শুনে তারা কিছুটা বুঝতে পারে সে হয়তো তার স্বামীর সাথে কিছু একটা করেছে, কিন্তু এই মুহূর্তে সে তাকে কিছুই বলতে পারে না। এরপর রাজা তার বউকে নিয়ে নিজের রাজ্যে ফিরে যায়। এরপর বিয়ে বাড়ির সমস্ত লোকজন চলে যেতেই রাজকুমার বিকি মায়ার মাসির কাছে মায়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু মায়ার মাসি যখন তার কাছে এটা বলে তখন মায়া সেখান থেকে চলে যেতে চায়, অর্থাৎ সে রাজকুমারকে বিয়ে করতে চায় না। তার মনে অনেক স্বপ্ন আছে এবং সে অনেক বড় হতে চায়, তাই সে একজন অক্ষম মানুষকে বিয়ে করতে চায় না। কিন্তু মায়ের মাসি যখন এই কথা রাজকুমার বিকির কাছে গিয়ে বলে যে সে তাকে বিয়ে করতে চায় না, তখন বিকি তার উপর রাগ করে তার মাসিকে সোজা রাজার ঘরে নিয়ে যায়, যেই ঘরে আগের দিন রাজা রাত্রে ছিল।
তারপর তারা দেখতে পায় সেখানে রাজার বিছানায় মায়ার ওড়না পড়ে আছে। এটা দেখিয়ে রাজকুমার বিকি তাকে বলে মায়া এই রাজার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এটা দেখার পর মায়াকে ওই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ সে একজন পতিতা মেয়ের মতো কাজ করেছে। রাজ্য থেকে মায়াকে তাড়িয়ে দেওয়া হলে সে অন্য একটা রাজ্যের মন্দিরে গিয়ে বসবাস করা শুরু করে, কারণ তার তো যাওয়ার মতো এখন কোনো জায়গা ছিল না। এদিকে তারার ফুলসজ্জার রাতে রাজা রাজ সিং যখন তার রুমে এসেছিল এবং তার সাথে মিলিত হওয়ার চেষ্টা করছিল, তখন ভুল করে সে মায়ার নাম বলে ফেলে। আর এতে করে তারা অনেক কষ্ট পায় এবং সে খুব কাঁদতে থাকে। সে বুঝতে পারে তার স্বামী মায়াকে পছন্দ করে, আর মায়া যেটা বলেছিল, অর্থাৎ তার এখন থেকে মায়ার ইউজ করা জিনিস সারা জীবন ব্যবহার করতে হবে, সুতরাং তার সাথে এখন সেটাই হচ্ছে। এদিকে ওই মন্দিরে জয়কুমার নামের একটি ছেলে মূর্তি বানানোর কাজ করত। একদিন জয়কুমার মন্দিরের পুকুর ঘাটে গোসল করার সময় মায়াকে দেখতে পায়। তারপর সে তার সাথে গল্প করা শুরু করে এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। জয়কুমার মায়াকে তার নিজের হাতে বানানো মূর্তিগুলো দেখানো শুরু করে, আর এগুলো দেখে মায়ার অনেক ভালো লাগে। তখন জয়কুমার মায়াকে বলে, আমি তোমাকে দেখে ঠিক তোমারই মতো একটি মূর্তি বানাতে চাই। এটাতে মায়া রাজি হলে জয়কুমার মায়ের মতো দেখতে মূর্তি বানানোর কাজ শুরু করে, কিন্তু তার মতো দেখতে মূর্তি বানাতে হলে তার শরীরের মাপ জানা প্রয়োজন। তাই জয়কুমার তার শরীরে স্পর্শ করতে গেলে মায়া সেখান থেকে দৌড় দেয়, কিন্তু জয়কুমার তার পিছে পিছে গিয়ে তাকে সরি বলে। তখন মায়া তাকে বলে, আমি তোমার দাসী না যে তুমি চাইলেই আমাকে এভাবে স্পর্শ করতে পারবে। যাই হোক, তাদের সম্পর্ক আবারও আগের মতো ঠিক হয়ে যায়, কারণ জয়কুমার একটি ভালো ছেলে ছিল। এরপর একদিন জয়কুমার মায়াকে রাশা নামের একজন মহিলার কাছে নিয়ে যায়। রাশা একজন নাচের টিচার ছিল। সে মেয়েদেরকে শিক্ষা দিত কিভাবে একজন পুরুষকে নিজের কাছে আসক্ত করতে হয়, আর এটাকে প্রাচীন আমলে কামসূত্র বলে অভিহিত করা হতো। যাই হোক, মায়া রাশার কাছে থাকতে শুরু করে, আর ধীরে ধীরে সে রাশার কাছ থেকে কামসূত্রের সব লেসন খুব সুন্দরভাবে শিখে নিতে শুরু করে। এছাড়াও জয়কুমারের সাথে তার আরও ভালো সম্পর্ক তৈরি হয়। তারা দুজন একসাথে ঘুরে বেড়ায় এবং অনেক সুন্দর মুহূর্ত পার করে। একদিন রাজকুমার মায়াকে ছেলে সাজিয়ে একটি পতিতালয়ে নিয়ে যায়। সে আসলে তাকে বোঝাতে চায় এখানে মানুষ কতটা নিচু এবং নির্দয় শ্রেণীর হয়ে থাকে। মানুষ এখানে চাইলেই ছোট থেকে যে কোনো বয়সের মেয়ে কিনে নিয়ে যেতে পারে এবং টাকার বিনিময়ে এখানে সে থাকতে পারে। কিন্তু এগুলো দেখে মায়া সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে, কারণ তার আর কোনোভাবেই এগুলো ভালো লাগছিল না। এভাবে মায়ার সেখানে বেশ কিছুদিন পার হয়ে যায়, আর এর মধ্যেই সে জয়কুমারকে ভালোবেসে ফেলেছে। একদিন তারা দুজন নির্জন একটি ঘরের মধ্যে মিলিত হয়। তারা সেখানে অনেক এনজয় করে এবং একে অপরকে আরও বেশি ভালোবাসে। এরপর যত দিন যায় ধীরে ধীরে জয়কুমার মায়ের সেই মূর্তিটা প্রায় বানিয়ে ফেলেছিল, আর এটা দেখতে একদম মায়ার মতোই ছিল। একদিন সেই মন্দিরে রাজা রাজ সিং ওই মূর্তিগুলোকে দেখার জন্য আসে, আর সেখানেই সে জয়কুমারের তৈরি সেই মূর্তিটা দেখতে পায় এবং এটা দেখে সে চিনতে পারে এটা মায়ার মতো দেখতে। তখন সে জয়কুমারকে ডেকে জিজ্ঞেস করে এই মেয়েটি এখন কোথায় আছে, আর সে মায়াকে খুঁজে বের করে তাকে দ্রুত তার কাছে পাঠিয়ে দিতে বলে। যেহেতু রাজা আদেশ করেছে মায়াকে তার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য, তাই জয়কুমারের কিছুই করার ছিল না। তাকে বাধ্য হয়েই মায়াকে যেতে দিতে হয়, কিন্তু মায়া তাকে ছেড়ে যেতে চায় না। তারপর মায়া সুন্দর করে সেজে রাজা রাজ সিংয়ের রাজপ্রাসাদে গিয়ে উপস্থিত হয়। কিন্তু তারা যখন জানতে পারে যে রাজ্যের নতুন একজন দাসীকে নিয়ে আসা হয়েছে আর তার নাম হচ্ছে মায়া, তখন সে মায়াকে দেখার জন্য দ্রুত তার কাছে আসে। সে মায়ের কাছে গিয়ে দেখতে পায় তাকে সুন্দর করে সাজানো হচ্ছে রাজার কাছে পাঠানোর জন্য, কিন্তু এটা নিয়ে সে কিছু বলতে গেলে রাজার মা তাকে বলে হাজার হাজার বছর ধরে রাজারা নিজেদের দাসীকে যেমন ইচ্ছা তেমনভাবে ব্যবহার করে এসেছে, তাই এই মেয়েকেও রাজার কাছে পাঠাতেই হবে। এদিকে রাজা যখন ভোগবিলাসে মত্ত ছিল, তখন তার মন্ত্রী একটা নিউজ নিয়ে আসে। সে বলে পাশের রাজ্যের রাজা শাহ আমাদের ওপর আবারও আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু রাজা রাজ সিং এতটাই নারী এবং মদ নিয়ে আসক্ত ছিল যে এসবের প্রতি তার কোনো পরোয়াই ছিল না। তাই ওই নিউজে কান না দিয়ে সে আবারও নারীদের নিয়ে মত্ত হয়ে যায়। এরপর মায়াকে সুন্দর করে সাজিয়ে রাজার কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল। তখন এটা দেখে রানী তারা অনেক কাঁদে, কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ তার স্বামী একজন নারীতে আসক্ত রাজা ছিল। মায়াকে যখন রাজার কাছে নিয়ে যাওয়া হয়, তখন সে রাজাকে সুন্দরভাবে সেবা যত্ন করে এবং তারা ওই রাতে মিলিত হয় এবং রোমান্টিক একটা সময় পার করে।
এর কয়েকদিন পরে রাজা কুস্তি খেলার জন্য ওই রাজ্যের সবচেয়ে ভালো কুস্তিগির জয়কুমারকে তার রাজপ্রাসাদে ডাকে। এরপর তারা দুইজন কুস্তি খেলা শুরু করে, কিন্তু রাজা জয়কুমারের কাছে কুস্তি খেলায় হেরে যায়। হেরে গেলে সে মানুষের সামনে তার প্রশংসা করলেও পরে পার্টি করার সময় সে তাকে বলে পরের বার সে যদি তার সাথে ইচ্ছে করে কুস্তি খেলায় না হেরে যায় তাহলে তার কঠিন শাস্তি দেওয়া হবে। এই বলে সে তাকে একটি রুমে নিয়ে যায় এবং মায়াকে দেখিয়ে বলে তাকে ঠিক এইভাবে এবং এই অবস্থায় একটি মূর্তি বানিয়ে দিতে হবে, আর সে যদি ঠিক তার মতো দেখতে একটি মূর্তি বানিয়ে দিতে পারে তাহলে সে তাকে অনেক পুরস্কৃত করবে। এটা বলে রাজা মায়ের কাছে গিয়ে তার শরীরে স্পর্শ করতে শুরু করে, আর এগুলো বাইরে দাঁড়িয়ে রানী তারা দেখতে থাকে আর তার নিজের ভেতর কঠিন যন্ত্রণা অনুভব করে। জয়কুমারকে যখন মূর্তি বানাতে বলা হয় তখন সে রাজাকে বলে তাকে এই রুমে একা থাকতে দিতে হবে, কারণ মূর্তি বানাতে হলে তার অনেক সময় প্রয়োজন। এটাতে রাজা রাজি হয়ে যায় এবং তার লোকজন নিয়ে সে সেখান থেকে বের হয়ে যায়। এরপর তারা দুজন একা হতেই জয়কুমার মায়াকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে এভাবে দেখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু এটা শুনে মায়া তাকে বলে তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কখনোই আমাকে এখানে আসতে দিতে না। তারপর তারা দুজন গল্প করতে করতে একসময় সেখানেই মিলিত হওয়া শুরু করে। মায়া জয়কুমারকে বলে আমরা বিয়ে করে এখান থেকে পালিয়ে অন্য কোনো রাজ্যে চলে যাব আর সেখানে নিজেদের মতো করে বাঁচব। এভাবেই মূর্তি বানানো কাজের জন্য জয়কুমার রাজপ্রাসাদেই থাকতে শুরু করে এবং প্রতিনিয়ত মায়ার সাথে মিলিত হয়। আর অন্যদিকে নিজের স্বামীকে কাছে না পেয়ে তারা অনেক শারীরিক চাহিদার আসক্তি অনুভব করে, কিন্তু সে কোনোভাবেই তার স্বামীকে কাছে পায় না। আর এতে করে দিন দিন সে মায়ার উপর আরও হিংসায় জ্বলতে শুরু করে। একদিন জয়কুমার যখন মায়ার রুমে এসে তার সাথে রোমান্স করছিল তখন হঠাৎ করে সেখানে রাজা জয়কুমার চলে আসে। রাজাকে আসতে দেখে জয়কুমার একটা দেওয়ালের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। রাজা মায়াকে বলে আমি তোমার সাথে একান্ত কিছু মুহূর্ত কাটাতে চাই, আমাদের মধ্যে আর কেউ থাকবে না। এগুলো বলতে বলতে সে মায়ার সাথে মিলিত হওয়ার চেষ্টা করে, কিন্তু তখন মায়া তাকে বলে আমি তোমার সাথে এসব কিছু করতে পারবো না, এবং সে রাজা রাজ সিংকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর রাজা রাজ সিং মায়ার উপর অনেক রাগ করে এবং সেখান থেকে চলে যায়। রাজ সিং চলে যেতেই মায়া জয়কুমারের কাছে এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে আমি আর তার সাথে এগুলো করতে পারবো না, আমি শুধুই তোমার। যাই হোক, এরপরে আবারও রাজা জয়কুমারের সাথে কুস্তি খেলার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে এবার যেহেতু জয়কুমারের আগে থেকেই হেরে যাওয়ার কথা ছিল তাই সে প্রথমে তার সাথে ভালোভাবে কুস্তি করে না, কিন্তু যেহেতু রাজা রাজ সিং মদ খেয়ে এবং নেশা করে অনেক মাতাল ছিল তাই সে সহজেই তাকে হারিয়ে দিতে পারে। এরপর জয়কুমার তার আঘাত সারিয়ে নেওয়ার জন্য মায়ের কাছে আসে এবং সে একটু ভালোবাসা পেতে চায়। সে যখন মায়ের সাথে ছিল তখন হঠাৎ করে সেখানে রাজা রাজ সিং চলে আসে এবং সে তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। এটা দেখে সে অনেক রেগে যায় এবং জয়কুমারকে আটক করার হুকুম দেয়। এরপর জয়কুমারকে নিয়ে চলে যাওয়া হয়। মায়া উপর থেকে দেখছিল তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তখন সে রাজার কাছে জিজ্ঞেস করে এরপরে সে তার সাথে কি করবে। রাজা অনেক রেগে মেগে তাকে বলে আমি তাকে মেরে ফেলবো। এদিকে তারা তার স্বামীকে কাছে না পাওয়ায় এবং মায়ার উপর হিংসায় জ্বলতে জ্বলতে সে একসময় নিজেকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং একটা পানির ট্যাবে বসে নিজের হাতের শিরা কাটতে শুরু করে। সেই সময় খবর পেয়ে মায়া তার কাছে আসে এবং সে তাকে এগুলো করতে নিষেধ করে, কিন্তু মায়াকে দেখে তারা আরও রাগে জ্বলতে থাকে। তবে মায়া তাকে অনেক বোঝায় এবং সে বলে আমি তোমাকে কামসূত্রের সব লেসন শিখিয়ে দেব এবং কিভাবে একজন পুরুষকে নিজের কাছে আসক্ত করতে হয় এই সব কিছুই তোমাকে শিখিয়ে দেব, কিন্তু এর পরিবর্তে তোমাকে আমার একটা উপকার করতে হবে, আর সেটা হচ্ছে আমাকে জয়কুমারের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে যাতে করে আমি তাকে শুধুমাত্র একটু দেখার সুযোগ পাই। এগুলো শুনে তারা মায়ের কথায় রাজি হয়ে যায় আর তারপর থেকে মায়া তাকে কামসূত্রে সবকিছু শিখিয়ে দিতে শুরু করে। মায়ের কাছে সবকিছু শিখে তারা রাজা রাজ সিংয়ের কাছে আসে এবং তাকে নিজের প্রতি আসক্ত করতে শুরু করে। রাজা নিজেও তার প্রতি আসক্ত হয়ে যায়, কিন্তু তার সাথে মিলিত হওয়ার আগে তারা রাজাকে ত্যাগ করে আর সে চলে যাওয়ার সময় বলে যায় তোমার প্রতি আমার কোনো শ্রদ্ধাবোধ কিংবা ভালোবাসা কিছুই নেই, তুমি নগণ্য মেয়েদের সাথে থেকে অভ্যস্ত, তাই আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নেই, তুমি একজন কাপুরুষ মাত্র। এগুলো বলে সে রাজাকে অপমান করে সেখান থেকে চলে যায়।
এদিকে জয়কুমারকে বন্দি করে তার হাতে এবং পায়ে শিকল পরিয়ে মূর্তি বানানোর কাজে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মায়া লুকিয়ে তার সাথে দেখা করতে আসে। তারপর তাকে জড়িয়ে ধরে সে অনেক কান্নাকাটি করে এবং সেখান থেকে অবশেষে চলে আসে। জয়কুমারের সাথে দেখা করে এসে মায়া সোজা রাজার কাছে আসে এবং তাকে বলে, আমি তোমার কাছে ফিরে এসেছি এবং আজীবন তোমার সাথেই থাকব, কিন্তু তোমাকে আমার শুধুমাত্র একটু উপকার করতে হবে। তুমি যদি জয়কুমারকে মুক্ত করে দাও তাহলে আমি আজীবনের জন্য তোমার হব এবং তোমার জন্য সব কিছুই করতে পারবো। এই বলে সে তাকে চুমু খেতে শুরু করে। তার এমন কথা শুনে রাজা প্রথমে রাজি হলেও অবশেষে সে তাকে বলে, আমি তাকে মুক্তি দিতে পারি, কিন্তু তোমার মায়ের নামে কসম করে বলতে হবে তুমি কখনো তার সাথে দেখা করবে না। তখন মায়া রাজাকে কথা দেয় সে কখনো তার সাথে দেখা করবে না। তারপর সে তাকে চুমু খেতে শুরু করে, কিন্তু একসময় রাজা রাগান্বিত হয়ে চিৎকার করে বলে, আমি তোমাকে চাই না, জয়কুমারকে আমি যেভাবেই হোক মেরে ফেলবো। পরদিন জয়কুমারের মৃত্যুর বিধান কার্যকর করার সময় এসেছিল, তাই তাকে একটা হাতির পায়ে শিকল বাঁধিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। তাকে যখন মেরে ফেলার জন্য প্রস্তুত করা হচ্ছিল তখন রাজা তার রুমে বসে নেশা করছিল। এমন সময় সেখানে একজন মেসেঞ্জার আসে। সে রাজার কাছে একটি বাক্স দিয়ে যায় এবং বলে, পাশের রাজ্যের রাজা শাহ আমাদেরকে এই বক্সটা পাঠিয়েছে। রাজা রাজ সিং সেই বক্সটা খুলে দেখতে পায় এখানে তার প্রধান সেনাপতির কাটা মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে কাপুরুষ রাজা ভয়ে তার বউয়ের কাছে চলে যায় এবং তার সাথে এসে জয়কুমারের মৃত্যুর বিধান কার্যকর হতে দেখতে আসে। সেখানে রাজ্যের সমস্ত মানুষ জড়ো হয়েছিল জয়কুমারের বিধান কার্যকর হওয়া দেখার জন্য। সেই মানুষের সাথে মায়া একটি সাদা শাড়ি পরে উপস্থিত হয় এবং সেও দূর থেকে দেখতে শুরু করে। অবশেষে জয়কুমারকে ওই রাজ্যের রীতি অনুযায়ী হাতের পায়ের নিচে ফেলে পিষ্ঠ করে মেরে ফেলা হয়। আর এটা দেখে মায়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে একটি সাদা শাড়ি পরে বিধবার বেশে আজীবনের জন্য জয়কুমারের স্মৃতি বুকে নিয়ে ওই রাজ্য ছেড়ে চলে যায়। আর এরপর থেকে আর কখনো মায়ার খোঁজ পাওয়া যায়নি। সে যখন চলে যাচ্ছিল তখন দেখা যায় পাশের রাজ্যের রাজা শাহ তার দলবল এবং সেনাবাহিনী নিয়ে এই রাজ্যে আক্রমণ করেছে, কিন্তু দুর্বল নেশাগ্রস্ত কাপুরুষ রাজা যুদ্ধের জন্য কোনো প্রস্তুতিই নেয় না। তাই খুব সহজেই রাজা শাহ তার রাজ্য দখল করে নেয়। হ্যালো বন্ধুরা, 14 শতকের এই গল্পটি একজন নারীতে আসক্ত এবং মাতাল রাজার জীবনী নিয়ে বানানো হয়েছে। আর এভাবেই রাজার জীবন এবং রাজ্য দুটোই শেষ হয়। গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।